মহান আল্লাহ লেখা ভাস্কর্যের সামনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিক। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি যশোর জেলায়, এবং এই যশোর জেলায় যে 0 পয়েন্ট, এবং এখন এই স্থানটার নাম হয়েছে নতুন করে মহান আল্লাহ পয়েন্ট, অর্থাৎ পিছনে যদি আপনাদের দেখাই, এই সেই বিখ্যাত যে ভাস্কর্য মহান আল্লাহ লেখা, এই ভাস্কর্যটার কারণে এখন এটাকে আগে যেমন 0 পয়েন্ট ছিল, কিন্তু সেই 0 পয়েন্টে আছে, কিন্তু 0 পয়েন্ট না হয়ে অনেকেই এখন মহান আল্লাহ পয়েন্ট হিসেবে এটাকে অনেকে ভাস্কর্য মোড় বলে জানে। তো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা স্থান এবং গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো সেই জায়গায় দাঁড়িয়েই আমি একজন মহান মুক্তিযোদ্ধাকে আমি পেয়েছি, এবং তার কাছ থেকে কিছু কথা শোনার জন্য চেষ্টা করি, যেহেতু তিনি একজন মুক্তিযোদ্ধা মানুষ। প্রথমেই আপনার নামটা জানবো। আমার নাম আছে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তজা জেম। জেম, আচ্ছা। আপনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? আমি এই 8 নম্বর সেক্টর মেজর মঞ্জুরি। কমান্ডার সাহেব তো মেজর মঞ্জুর ছিলেন, ক্যাপ্টেন হুদা ছিলেন। হ্যাঁ, তো আপনি তো দেশের জন্য লড়েছেন, আমাদের জন্য কাজ করেছেন, এখনো করছেন। তো এখন আপনার, যেহেতু আপনি একজন ফাইটার ম্যান, তো সেক্ষেত্রে আমরা সাধারণত বিশেষ করে আমাদের মতন নবীন যারা আছে, তারা কিন্তু এই যে বিভিন্ন ভাবে আমরা কথাগুলো শুনে থাকি যে আসলে মুক্তিযোদ্ধার সংখ্যা কমেই বাড়ছে। আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আসলে বলবেন কি যে মুক্তিযোদ্ধা তো কমার দরকার, কিন্তু সেই জায়গাটা মুক্তিযোদ্ধা দিন দিন কমে না এসে বাড়ছে। আসলে সেই জায়গা আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি এই কথা বলে কি বল শোনেন? স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধা বিভিন্ন ভাবে মুক্তিযোদ্ধা, কেউ বঙ্গবন্ধু ডাকের মুক্তিযোদ্ধা, কেউ স্বইচ্ছায় মুক্তিযোদ্ধা, কেউ ভারতে গিয়ে মুক্তিযোদ্ধা, কেউ ভিতরে লড়াই করেছে মুক্তিযোদ্ধা। আর 69-এর আন্দোলন যেটা ছিল, বললেন আমাদের ছাত্র আন্দোলনে 11 দফা, বঙ্গবন্ধু ছিল 6 দফা, মৌলানা ভাসানী ছিল 1 দফা, বাংলার স্বাধীনতা। সেই হিসেবে আমরা MM কলেজ থেকে উদ্বুদ্ধ হই, আমি তখন MM কলেজের ছাত্র ছিলাম, বললেন 69-এর আন্দোলনে। তো আমরা এখান থেকে স্বাধীনতা আন্দোলন করেছি। করার পরে ধরেন 25 বঙ্গবন্ধু 27 মার্চে ভাষণ দিল, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম। উনি স্বাধীনতার একটা ডাক ইশারা দিয়ে গেলেন, কিন্তু তখন তো যুদ্ধ না, বললেন ইশারা দিচ্ছেন যে আমাদের শেষ লড়াই করতে হবে, পাকিস্তানের সাথে আমাদের আর আপোষ চলবে না, ইত্যাদির পরে অনেক ঘটনা অঘটন সংক্ষেপে বলছি। তারপরে হলো কি, হঠাৎ 26 মার্চে টেক্কা খান 25 মার্চে রাত্রি ভাষণ দিলে জ্বালাও গুড়াও, আপনারা সবাই শুনেছেন। তারপরে বাধ্য হয়ে আমরা যেখানে ছিলাম, আপনার 26 মার্চের সকালে বা 25 মার্চের রাত্রে, আমরা বাঙালিরা সবাই বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আপনার গ্রামগঞ্জে স্কুল ডিস্ট্রিক্ট এই জিনিসটা ছড়াই গেল। সেখানে ছিল 7ই মার্চের বঙ্গবন্ধুর একটা উৎসাহ দেওয়া ছিল যে এবারে সংগ্রাম স্বাধীন, অর্থাৎ আমাকে স্বাধীন হতে হবে, অস্ত্র যার যা আছে হাতের ধরতে। সেই হিসেবে আমরা সেদিন 26 মার্চের সকালে বা 25 মার্চের রাত্রি থেকে আমরা ধাবায় পড়ছিলাম। আমি ওই সময় 1 বছর আগে ওই চাকরিতে ছিলাম, বললেন BGMC চাকরি, আপিল জুটমিল খুলনায় প্রোডাকশন অফিসার ছিলাম। টেকা খান ভাষণ দেওয়ার পরে আমরা ওই রাত্রে আমার কিছু কর্মচারী নিয়ে নিয়ে আমরা পোস্টার বাড়ি ফুলতলা দামোদর এলাকায়, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। তারপরের দিন 26 মার্চ চাকরি ফেলে, যেহেতু ওখানে বিহারিদের উৎপাত ছিল মিল সরকার, আমরা একটু ভাষা নিনেবের অর্থাৎ ছাত্র ইউনিয়ন করতাম। হ্যাঁ, তখন মেনন ভাই আমাদের নেতা ছিল। আমরা রাশেদ খান মেনন, হ্যাঁ রাশেদ খান মেনন তখন ছিলেন। উনি যে এখন হয়তো মানে চেঞ্জ হয়ে গেছে ওনার মানসিক দিক থেকে। তখন বাপ রাজনীতি মেননের একটা মৌলানা ভাসানীর শক্তি ছিল, এই ছাত্র ইউনিয়ন আলাদা ইচ্ছে করলে মৌলানা ভাসানীও এই ডাকটা দিতেই পারতেন স্বাধীনতা, কিন্তু মৌলানা ভাসানী অত্যাধিক মানে বঙ্গবন্ধুর পরে বিশ্বাস করতেন, ওই জন্যই একক ক্ষমতা, একক নির্বাচন করাই দিলে মৌলানা ভাসানীর অবদান আছে। যাই হোক, ওই দিন আমি 26 মার্চের সকালে ওই আপিলদের মধ্যে পলায় এসে যশোরে আসি, এসে দেখি যে যশোর থেকে সব পলাই যাচ্ছে, ইন্ডিয়ায় সব চলে যাচ্ছে। যশোর কাছে আর্মিরা যশোর টাউন দখল করে নিয়েছে, বুঝতে যশোর টাউন দখল করে নিয়েছে এই অবস্থা। তখন আমি যাইছি, আমাদের কিছু বাম রাজনীতির ছেলেপিলে ছিল, নেতৃত্ব স্থানীয়, আমরা তখন ভারতে যাবো না, আমাদের একটা মানসিকতা আমরা হঠাৎ ভারতে যাবো না, যা লড়াই করো বীরের মতো আমরা দেশের মধ্যে কর। আমরা একটা গ্রুপ থাকে, ইন্ডিয়ান টাইমে ইস্ট বেঙ্গল বেরিয়ে যায়,
ইস্ট বেঙ্গল বাঙালিরা যশোর ক্যান্টনমেন্টে সরিয়ে দাও, বললেন পিছু হটিয়ে দাও। তারপরে এখন ইপিআর পুলিশ যশোরে এরা আবদ্ধ পড়ে আর্মিদের হাতে। তারা আর্মিরা বিভিন্ন মোড়ে এরকম মোড়ে অ্যাম্বুশ করে যে দখল করে দিয়েছে। এরা চলে যাওয়ার পরে আপনার 17 এই ইস্ট বেঙ্গল চলে যাওয়ার পরে তখন ইপিআরটা খুব তখন এখানে যশোরে ইপিআর এর মেজর ছিলেন পাঞ্জাবি, আর 2 জন ক্যাপ্টেন ছিল বাঙালি, তার মধ্যে মাজিদ সাহেব তো উনারা তখন খুব বিপদে পড়ল যে আমরা এদের হাতে বন্দী হয়ে যাচ্ছি, আবার ওদিকে বাঙালি আর্মিরা বেরিয়ে গেল, আমরা কি করবো? তখন আমরা কয়েকটা ছেলে ওই ওই এর সাথে দেখা করি, মাজিদ সাহেবের সাথে দেখা করি, বা তখন উনি আমাদের বলেন যে দেখেন আপনারা তো কি করতে পারেন, আমাদের কোনো উপায় হবে না, আমরা স্যার খালি হাতে। দেখো তো আমরা তো হয় এই আর্মিদের পরে আক্রমণ করব যশোরে, অথবা আমাকে বেরিয়ে যাচ্ছে একটা ডিফেন্সে যাচ্ছে, কিন্তু আমাদের অফিসার তো মেজর, তাই ইপিআরটা তখন খুব সংকটে পড়ে। তা আমরা তখন বলি বলেন কি করতে হবে? তখন আমরা কিছু গোরান কাটে নিয়ে ওই বিভিন্ন মোড়ে মোড়ে হোটেলের সামনে রেখে দিই, আর্মিরা বিদ্রোহ করবে, ইপিআররা বিদ্রোহ করবে, আমরা তাদের সহযোগিতা অ্যাম্বুশ করা যে মিলিটারি আছে ওদের এই লাঠি দিয়ে পারি। বুঝতে পারছি। তো আমি এটা আপনাকে যে বিষয়টা যে জানতে চাচ্ছিলাম, এইভাবে আমরা ঝাঁপাই পড়ি। এই যে মুক্তিযোদ্ধার সংখ্যা যেটা প্রশ্ন করলাম আর কি, যে মুক্তিযোদ্ধার সংখ্যা যে ওই সময় যদি শোনেন, ওই সময় 71 স্বাধীনতার পরে যদি ভালো করে রেকর্ড করা হয়েছে মুক্তিযোদ্ধাদের, তাহলে আজকে এই সব অমুক্তিযোদ্ধা ঢুকছে না। অনেক অমুক্তিযোদ্ধা বা অনেক দলীয় ভাবে অনেকে এখনো ঢুকছে, বুঝতে পেরেছেন, কিন্তু তারা মুক্তিযোদ্ধা না, বয়সেও তাদের মেলে না, তারা একটা অস্ত্র হাতে করেনি, তারা অস্ত্র জমা দেয়নি, তারা কি করি মুক্তিযোদ্ধা? যে অস্ত্র হাতে নেয়নি সে মুক্তিযোদ্ধা তো সবাই করেছে, আমার মা বোনরা করেছে, স্বাধীনতার পক্ষে কাজ করেছে, কিন্তু তারা তো অস্ত্র দিয়ে করেনি। তা করলে তো এই 7 কোটি তখনকার বাঙালি মুক্তিযোদ্ধা। কিন্তু যারা প্রকৃতপক্ষে অস্ত্র দিয়েছে, ঝাঁপাই পড়েছে, ধান করেছে, ছাত্ররা প্রথম দিকে জীবন দিয়েছে ছাত্ররা, যারা বাম রাজনীতি করছে তারাই দেখেন স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু তাকে আগে মারা যায়, বললেন। আর পরে যারা মারা যাচ্ছে, কেউ ভারতে ট্রেনিং দিতে দিতে তাকে মুক্তিযোদ্ধা শেষ, তাদের অনেকের আসতে হয়নি, বললেন, তারা মুক্তিযোদ্ধা। পরিশেষে আরেকটা কথা আপনাকে, যেহেতু আপনি অনেক বর্ণনা মানুষ, আমি বুঝতে পারছি, তো শেষ কথা হলো যে এই যে এখন তো আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং আপনাদের কল্যাণে, তো সেই ক্ষেত্রে আসলে কি আমরা প্রকৃত স্বাধীনতা কি অর্জন করতে পেরেছি? শোনেন, আপনি একজন ফাইটার ম্যান হিসেবে কি বলবেন? আমরা ফাইটার ম্যান হিসেবে বাংলাদেশ তখন সেই আমলে বলতে পূর্ব পাকিস্তান ছিল, যার ফলে পূর্ব পাকিস্তানের রাজ্যে আমরা বাংলাদেশ করেছি, কিন্তু পশ্চিম বাংলা তো স্বাধীন হয়নি, বুঝতে পেরেছেন। আমাদের গর্ব, আমরা এই দেশ স্বাধীন করেছি, এবার সত্যি সার্বভৌম। এখন আপনারা বর্তমান অবস্থায় যদি রাজনীতির মানে উত্থান পতনে যদি এটা ব্যবহার করেন, তাহলে হিসাবে বলছে আমাকে যে উদ্দেশ্য ছিল, বঙ্গবন্ধু ছিল, মৌলানা ভাসানীর যে উদ্দেশ্য ছিল স্বাধিকার, গণতন্ত্র, জনগণের অধিকার, গরিবের বাঁচার অধিকার, সেগুলো এখন বিলীন হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন। এখন পশু শক্তি, পেশার শক্তি না, পশু শক্তি, এখন পশু শক্তি বাংলাদেশ এখন মানে গিলে খাচ্ছে, বুঝতে পেরেছেন। এইটা আমাকে দুঃখ লাগে। এবং কিছু ভুয়া মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযোদ্ধা বিরাবে একজন গান গায়ে মুক্তিযোদ্ধা, একজন অস্ত্র নিয়ে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা, একজন ভিতরে প্রতিরোধ করে মুক্তিযোদ্ধা, একটা ভারতে থেকে ট্রেনিং নিয়ে মুক্তি, এগুলো মুক্তিযোদ্ধা। কিন্তু এর থেকে তারা ভুয়া, এর থেকে মুক্তি পাওয়ার উপায় সর্বশেষ যেটা বললেন, সর্বশেষ বলতে গেলে পশু শক্তি ব্যবহার হচ্ছে এখন। এখন তাদের বুদ্ধিজীবীদের মাথা যদি সচেতন না, এখন বুদ্ধিজীবীরা অন্য লাইনে চলে গেছে, তারা ব্যবসা লাইনে গেছে, টাকায় চলে গেছে। এদের যদি মাথায় মগজ ধুলাই না হয়, তাহলে আমাদের বাঁচার এখনো কোনো আপাতত বুঝলেন। আমরা যে আশায় দেশ স্বাধীন করলাম, এখন সেই আশা আকাঙ্ক্ষা আমরা বলতে পারি, আমাকে দুঃখ লাগে। স্বাধীনতা করেছেন সেই পাচ্ছেন না। এবং কিছু ভুয়া মুক্তিযোদ্ধা আমাকে সামনে যখন ঘোরে, এখনো মুক্তিযোদ্ধা তৈরি হয়, কোন একটা দল করলে সে মুক্তিযোদ্ধা, একটা কাগজ দেখা দেবে, মানে ব্যবসায় দাঁড়ায় যায়, বুঝলেন। মুক্তিযোদ্ধারা এখন এটা রাজনীতির হাতিয়ার হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে। আরো দুঃখের কথা, আমার সাথে যারা মুক্তিযোদ্ধা ছিল, আমার বন্ধু 6 জন MM কলেজ জিএস, আমার ছোট ভাই হেম মাতুদের, এরা 6 জন শহীদ হয়েছে, তার মধ্যে এখন আমি বেঁচে আছি। দর্শক, আমরা এই যে একজন মুক্তিযোদ্ধার সাথে কিন্তু কথা বলছিলাম, তিনি কিন্তু এই দেশ মাতৃকার টানে তিনি
এদেশকে স্বাধীনতা করেছেন এবং স্বাধীনতা তিনি এনে দিয়েছে, কিন্তু আমরা সেই স্বাধীনতা কিন্তু ভোগ করতে পারছি, কিন্তু তিনি কিন্তু শেষ উক্তি ছিল যে আমরা স্বাধীনতাটা আসলে অর্জন করেছি ঠিকই, কিন্তু সেই স্বাধীনতা কিন্তু আমরা অর্জন করতে পারিনি। কেননা তার কাছে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের কিন্তু তিনি কিন্তু উত্তর কিন্তু আমাদের দিয়েছেন যে আমরা প্রকৃতপক্ষে যে মুক্তিযোদ্ধা গুলো আমরা যারা ছিলাম সেই মুক্তিযোদ্ধার সংখ্যা আজকে বাড়তে বাড়তে এতটাই যে মানে বেড়ে গেছে যে আসলে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কাউন্ট করাটা আসলে এখন বড় দুষ্কার হয়ে দাঁড়িয়েছে, যার প্রেক্ষিতে এই সমস্ত যে যারা বীর যোদ্ধা তারা কিন্তু আজকে মূল্যায়িত হয় না, এবং মূল্যায়ন না হওয়ার কারণে কিন্তু আজকে এই যে স্বাধীনতা সেই স্বাধীনতাটাকে আমরা অর্জন করতে আমরা কিন্তু পাচ্ছি না। দর্শক, আমি এতক্ষণ ধরে একজন মুক্তিযোদ্ধার কথা তার কথা কিন্তু এবং তুলে ধরার জন্য আপনাদের সামনে চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।